নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রবীর প্লাসের আরো একটা নতুন এপিসোড। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে বাংলাদেশি দাদু। তবে অনেকে বলবেন ভীমরতি তো বুড়া বয়সেই হয়, সকলেরই বুড়া বয়সে ভীমরতি হয়। কিন্তু বুড়ো বয়সে ভীমরতি কাকে বলে তা বুঝতে হলে আপনাকে কিন্তু বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তাকালেই চলবে। এদিক ওদিক বিশেষ না তাকালেও চলবে। একজনের বয়স ৭৫ ছুঁই ছুঁই, আর একজনের কাছাকাছি ৮০। একজন মিথ্যে কথা বলতে, অবৈজ্ঞানিক কথা বলতে প্রায় নোবেল পাওয়ার যোগ্য হয়ে গিয়েছেন, আরেকজন নোবেল পেয়েছেন। আর তার ক্ষমতা আঁকড়ে ধরে থাকার মরিয়াটা দেখে আমাদের ভীমরতিই মনে হচ্ছে। তবে আজকের প্রবীর ক্লাসে আমরা শুধু দ্বিতীয় জনকে নিয়েই কথা বলতে চাই। দ্বিতীয় ভীমরতি হয়েছে মোহাম্মদ ইউনূসের। মোহাম্মদ ইউনূস অর্থনীতিবিদ। অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের পরিবর্তনকামীরা ক্ষমতায় এনেছিলেন কেন? স্বৈরাচারী অত্যাচারী শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে তারা একটা এমন সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যারা অন্তত বাংলাদেশের উন্নয়নটা করবেন, একটা আমূল পরিবর্তন নিয়ে আসবেন। যদিও বৃদ্ধ ইউনূস নোবেল অর্থনীতির কারণে পাননি, পেয়েছেন শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের ছাত্র সমাজ শেখ হাসিনাকে তাড়িয়ে ইউনূসকে দেশের প্রধান উপদেষ্টা করে আনতেই আমরা দেখলাম নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়া পাকিস্তানের ঘোর সমর্থক হয়ে উঠল বাংলাদেশ। সেই পাকিস্তান যারা এই কয়েক পুরুষ আগেও বাংলাদেশে উর্দু চাপিয়ে দেওয়ার নাম করে হাজার হাজার মানুষকে খুন করেছিল, হাজার হাজার মহিলাকে ধর্ষণ করেছিল, সেই পাকিস্তানই বর্তমান বাংলাদেশের এখন আকা। আর চীন তো ওত পেতেই থাকে নিজেদের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে। চীনে গিয়ে ইউনূস দাদুর শখ হলো ভারতের উত্তর পূর্বের ৭ রাজ্যের মাতব্বর সাজার। ভারতের সার্বভৌমত্বে আঘাত হানলে, ভারতের মাটিতে সন্ত্রাসবাদী কার্যক্রম চালালে কি ভয়ানক পরিস্থিতি হতে পারে তা পাকিস্তান হালেই টের পেয়েছে। তাই বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভারতের 7 সিস্টার্স এবং তার আরো একজন উপদেষ্টার শিলিগুড়ি চিকেন নেক নিয়ে অতি উৎসাহী মন্তব্যকে ভারত ভালোভাবে নেয়নি, এবং না নেওয়াটাই স্বাভাবিক। ভারত তার দেশের সমুদ্র বন্দর, বিমানবন্দর ব্যবহার করে গার্মেন্টস এক্সপোর্ট করবার সুবিধে বন্ধ করে দিতেই বাংলাদেশের অর্থনীতি হয়ে গেল টলমল। ভারতের ট্যুরিস্ট ভিসা, এমনকি মেডিকেল ভিসাও বন্ধ করে দিল ভারত। সস্তায় চিকিৎসা বন্ধ। পাকিস্তানপন্থী হতে গিয়ে বাংলাদেশের মানুষেরই বিপর্যয় ডেকে আনলেন এই দাদু ইউনূস। আবেগ দিয়ে কিছুদিন চলা গেলেও পকেটে টান পড়লে সেই আবেগ দরজা খুলে ঢুকে পড়েছে যারা, সেই দরজা খুলে ঢুকে পড়া আবেগ জানালা দিয়ে পালিয়েই যায়। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গণভোট করিয়ে নির্বাচিত সরকার নিয়ে আসবে, কিন্তু দাদুর হয়েছে ভীমরতি। দাদু বাংলাদেশের আমূল সংস্কার করতে চেয়ে আরো বেশ কিছুদিন ক্ষমতার স্বাদ চেটে পুটে খেতে চান। কিন্তু সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যেই ভোট করিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। ভারতীয় পণ্য বয়কট, ভারতের বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক বক্তব্য দেওয়া সার্বজনীন দাদু এবার পড়েছেন বিপাকে। শোনা যাচ্ছে তিনি কার্যত সেনা বেষ্টনীর মধ্যে গিয়ে পড়ে গিয়েছেন, আর তাতেই ইউনূস দাদুর চোখ কপালে উঠেছে। এবার তিনি বিদেশে পালাতে চাইছেন, কিন্তু সেনার চোখ এড়িয়ে পালানোটা এখন প্রায় মুশকিল হয়ে গিয়েছে। উপদেষ্টা পরিষদের ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে উপদেষ্টা পরিষদের যে বৈঠক ছিল তাতে ডক্টর মোহাম্মদ ইউনূস আক্ষেপ করে বলেছেন ঢাকার জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে, বাংলাদেশের সংস্কার কিছুই করা যাচ্ছে না, তার জন্য তিনি ব্যথিত। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মতন, আমি সব দেশের কথাই বলছি, বাংলাদেশও কিন্তু ডুবে আছে আকণ্ঠ দুর্নীতিতে। দুর্নীতিতে তারা ডুবে আছে। ঘুষ ছাড়া সেখানে পরিষেবা পাওয়া যায় না। চাঁদার জুলুম এই মুহূর্তে চরমে পৌঁছেছে। যে আওয়ামী লীগকে অত্যাচারী স্বৈরাচারী বলা হতো, ইউনূসের সরকার সেখান থেকেও বেরিয়ে আসতে পারেনি আজও। ফলে হতাশ বাংলাদেশের সাধারণ মানুষ। যে প্রত্যাশার বেলুন ফুলিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন উপদেষ্টা মণ্ডলী, সেই বেলুন ফুটো হয়ে গিয়েছে ইতিমধ্যে। 3 দিক থেকে ঘিরে থাকা
ভারতের বিরোধিতা করে চীন পাকিস্তানের হাত ধরতে চাওয়াটা বাংলাদেশের জনজীবনে এতটা প্রভাব ফেলবে তা একজন অনভিজ্ঞ রাজনীতিবিদের কাছে আশা করাটাই অন্যায় হয়েছিল। লালমনিরহাট বলে একটি পরিত্যক্ত এয়ারবেসকে চীনের হাতে তুলে দিয়ে 1 কোটি ডলার 1 কোটি ডলার পেয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছিলেন এই দাদু ইউনূস। এই লালমনিরহাট ভারতীয় সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে, আর শিলিগুড়ি চিকেন নেট থেকে মোটামুটি ধরুন 150 কিলোমিটার দূরে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারবেসটি বানিয়েছিল ইংরেজরা, তারপর সেটা পরিত্যক্ত হয়েই পড়েছিল। প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা চেয়েছিলেন এই লালমনিরহাটে বিমান সংক্রান্ত একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে, কিন্তু এখনকার ইউনূস সরকার চাইছেন এই লালমনিরহাটকেই চীনের কাছে বিক্রি করে দিতে। এটা হলে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ভীষণ ভীষণ ভীষণভাবে বিঘ্নিত হবে। ভারত কিছুতেই এটা হতে দেবে না। এটা করতে গেলে গোটা রংপুরটাই বেহাত হয়ে যেতে পারে বাংলাদেশের হাত থেকে। যখন অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, সেনা প্রধান আয়ত্তের বাইরে চলে গিয়েছেন, তখন মোহাম্মদ ইউনূস একটা এসকেপ রুট খুঁজছিলেন। তার প্রধান সহকারী ফয়াজ আহমেদ তৈয়ব সমাজ মাধ্যমে পোস্ট করে সেটা জানিয়েওছেন দাদু ইউনূস কোথাও পালাচ্ছেন না। অর্থাৎ দাদু ইউনূস পালাতে চাইলেও তার যিনি একদম মানে কি বলবো ডান হাত বলা যায়, সেই ডান হাত ফয়াজ আহমেদ তৈয়ব তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন দাদু কোথাও পালাচ্ছেন না। তারপরে ফের 180 ডিগ্রি দিগবাজি খেয়ে আবার সমাজ মাধ্যমে পোস্ট করে জানালেন আগে তিনি যেটা বলেছিলেন সবটাই ছিল তার ব্যক্তিগত মতামত। তাহলে কি সত্যি বাংলাদেশ ছেড়ে পালাতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ওদিকে দাদু ইউনূসের ঘাড়ে নিঃশ্বাস পেয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি সেনাবাহিনীর এক সভায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন গণভোট করতে হবে ডিসেম্বরের মধ্যেই। আর দাদু চাইছেন সংস্কারের নামে আরো বেশ কিছুদিন যমুনার প্রাসাদে থেকে প্রজাদের সেবা করতে। আর উত্তরপাড়ার ওয়াকারুজ্জামান দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠার উপরে জোর দিয়েছেন। সব মিলিয়ে যে ডামাডোল চলছে বাংলাদেশে, একজন প্রতিবেশী বাঙালি হয়ে তা আমাদের কাছেও কিন্তু বেশ উদ্বেগজনক। আমরাও কষ্ট পাচ্ছি। ভারতের কাছ থেকে সহযোগিতা বাংলাদেশ তো পাচ্ছেই না, উল্টে ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের যারা বাংলাদেশ থেকে এসেছিল তাদের চিহ্নিত করে পুশব্যাক করাও শুরু হয়ে গিয়েছে। আর এখানেই মতুয়া সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে একটা উত্তেজনা। ভারতের শাসক দল বিজেপি মনে করে বাংলাদেশ থেকে আসা সব অনুপ্রবেশকারীরা তৃণমূলকে সাপোর্ট করে। আবার কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মানে ভোটে বিজেপির যারা এমএলএ এমপি হচ্ছেন এই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভোটেই হচ্ছে। সবকিছু যেন ঘেটে ঘ হয়ে গিয়েছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার ফেলে দেওয়া যেমন নতুন কিছু না, তেমনি জেনারেল এরশাদের আমলে আমরা কিন্তু সেনা অভ্যুত্থান হতেও দেখেছি। আগামী ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করিয়ে জনগণকে নির্বাচিত কোনো সরকার না নিয়ে আসতে পারেন বা না আনতে চান দাদু ইউনূস, তাহলে কি সেনা অভ্যুত্থান ঘটবে বাংলাদেশে? আরো একবার সে দৃশ্য দেখবো আমরা। আমরা প্রতিবেশী দেশ হিসাবে সত্যিই খুব দুশ্চিন্তায় আছি, উদ্বিগ্ন আছি। কারণ আমরা পাকিস্তানের সেনাধিপত্যের ফলাফল দেখেছি। আমরা চাই না বাংলাদেশেও সেরকম কিছু ঘটুক। সরকার চালাক, দেশের সব বিষয়ে সিদ্ধান্ত নিক দেশের দ্বারা দেশের মানুষের দ্বারা নির্বাচিত কেউ কোনো একজন। কোনো হঠাৎ করে প্যারাশুট থেকে নেমে পড়া কেউ দেশকে চালাবে আর দেশের মানুষ সেটাকেই গণতন্ত্র বলে মেনে নেবে, এটা অন্তত বাংলাদেশের শিক্ষিত সমাজ কখনোই চাইবে না, চাইছেও না। বাংলাদেশে ইমিডিয়েট গণভোট হোক, নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসুক, তারা স্থির করুক সরকারি সিদ্ধান্ত কি হবে বা সরকারের রূপরেখা কি হবে, সবটা তারাই ঠিক করুক। প্যারাশুট থেকে নেমে এসে কেউ যদি এগুলো ঠিক করতে চায়, গন্ডগোল তো বাঁধবেই, যে গন্ডগোলটা বেঁধেছে। আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে। আজ রাত এক্স ফ্যাক্টরে নিয়ে আসবো একটা বিশেষ অনুষ্ঠান, দেখতে ভুলবেন না। নমস্কার।